এই মুহূর্তে যারা বিএনপির বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মীরা খুবই উচ্ছ্বাস করছেন, আপনাদের জন্য খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ। স্টেট ডিপার্টমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। শেখ হাসিনার কপালে ভারতের মাটিও জুটবে না, সেটি পরিষ্কার করে দিল। তরুণ প্রজন্ম আসলে কোনো দল নিয়ে চিন্তা করছে না। তরুণ প্রজন্ম চিন্তা করছে যে আগামীর বাংলাদেশকে কিভাবে এই দলাদলির বাইরে গিয়ে একটি ভালোর দিকে নিয়ে যাওয়া যায়। দর্শক, বিজয়ের এই ক্ষণে খুবই টানটান উত্তেজনাপূর্বক সময় কাটাচ্ছে বাংলাদেশের জনগণ। প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে এসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনাবহুল তথ্য আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। দর্শক মণ্ডলী, আজকের এই রাজনৈতিক প্রেক্ষাপটে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে তা থেকে আপনাদের সামনে বেশ কয়েকটা ভিডিও তুলে ধরব। প্রিয় দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক মণ্ডলী, এই ভিডিওগুলোর কিছুটা অংশ বিশেষ আপনারা শুরুতেই দেখেছেন। তো দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। এই মুহূর্তে যারা বিএনপির বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মীরা খুবই উচ্ছ্বাস করছেন, আপনাদের জন্য খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ। সাধারণ ছাত্র যেই আন্দোলন ছিল বা বৈষম্য বিরোধী আন্দোলনের এই ছোট ছোট বাচ্চাগুলা নির্বাচনে আসছে, কোনো দলের প্রতি তারা আস্থা রাখছে না। এক চাঞ্চল্যকর ঘোষণা দিয়েছে এই আন্দোলনটির একজন অন্যতম সমন্বয়ক সার্জিস। তো চলুন সার্জিসের মুখে শুনি আসলে তারা কি চাইছে। তারা কি মানে আওয়ামী লীগের অল্টারনেটিভ হিসাবে বিএনপি বা অন্য কোনো দলকে চাইছে, নাকি তারা নিজেরাই নির্বাচনের দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বা এর পাশাপাশি আরও কিছু করেছে? পুরোটা ভিডিও মনোযোগ দিয়ে শুনবেন। এর পাশে আরও কিছু তথ্য আপনাদেরকে দিচ্ছি। 11 দফা দাবি। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি বাংলাদেশের তরুণ প্রজন্ম আসলে রাজনীতির দিকে তার আগ্রহটি দেখাবে এবং তারা অবশ্যই এই যে নির্বাচন, যাদের নির্বাচনের ওই মিনিমাম শর্তগুলো পূরণ করার সক্ষমতা রয়েছে তারা অবশ্যই এগিয়ে আসবে, তারা নির্বাচন করবে। ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ। এবং আমরা বিশ্বাস করি অন্তত আজকে 2024 সালে আজকের এই দিনে দাঁড়িয়ে যে বাংলাদেশের মানুষ এখন তরুণ প্রজন্মের উপরে আস্থা করা শুরু করেছে এবং নির্বাচন নিশ্চয়ই শুনেছেন। তার মানে যারা ভাবছিলেন যে গতকালকে থেকে যে সামনে আসলে নির্বাচনের জন্য শুধুমাত্র এই মুহূর্তে আমরা জানি সারা বাংলাদেশে খুবই শক্তিশালী অবস্থান আছে বিএনপি এবং তাদের যেই প্রধান শরিক দল ছিল জামায়াত ইসলাম, জাতীয় পার্টি তো আসলে গৃহপালিত ছিল। তো এখন আওয়ামী লীগ নির্বাচনে আসলেও পাশ করবে না, নির্বাচনে আসার হয়তো বা সুযোগও থাকবে না। তো এখন বিএনপির জন্য আসলে সার্জিসের যে বক্তব্য, পুরোটা বক্তব্য আমি যতটুকু মনোযোগ দিয়ে শুনেছি এর বাহিরও ছিল যে আসলে নির্বাচনে সম্ভবত সারা বাংলাদেশ থেকে ওপেন ক্যান্ডিডেট দিয়ে বসতে পারে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা আছেন। তারা চাচ্ছেন যে আমরা সংসদে যাব, যেই সংসদ তৈরি হবে আগামীর ভাগ্য নির্ধারণে, একটা পক্ষ থেকে আরেকটা পক্ষের হাতে বাংলাদেশ যেন না যায়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে যেই সকল ভিডিও বার্তা, হত্যা, লুটপাট, ভাঙচুর, অমুকের বাড়ি জ্বালানো, তমুকের ঘর জ্বালানো, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটিতেও আমরা দেখেছি যে ছাত্রদলের নেতারা ঢুকেছেন। তো এই বিষয়গুলো আসলে ফেসবুকে কিন্তু যতগুলোই প্রকাশিত হয়েছে, নিজ দলের কর্মীদের বাহিরে আমজনতা অনেকেই কিন্তু আবার বিষয়গুলোতে বিরক্ত হচ্ছেন। তো বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা 11 দফা কি দিয়েছেন দেখেন, খুবই গুরুত্বপূর্ণ 11 দফা। আমিও সহমত পোষণ করছি। সরকারের মেয়াদ হবে 3 থেকে 6 বছর সর্বোচ্চ। তবে আমি এখানে একটু যোগ করতে চাই, এটাও যোগ করা দরকার ছিল 3 বছর থেকে 6 বছর যেটাই হোক, একাধারে একটা সরকার 2 বার ক্ষমতায় থাকার দরকার নাই। কারণ একাধারে একটা সরকার যখন 2 বার ক্ষমতায় থাকে তাহলে হয় কি যে নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে। পাশাপাশি ধরুন ক্ষমতায় টিকে গেলে ওই দলের রাজনৈতিক নেতাকর্মীরা অনেকেই বিপদে পড়ে নেতা বদলাইলে। পাশাপাশি আপনার লুটপাট বা যেই জিনিসগুলো আছে দুর্নীতি, এগুলো কিন্তু শক্তভাবে আখড়া গাইরা বসতে পারে। তো সুতরাং 3 থেকে 6 বছর ফাইন, কিন্তু এখানে টানা 2 বার আসলে থাকার সুযোগ নাই। 2 বার যদি থাকতে হয় মিনিমাম 2/3 মেজরিটি নিয়ে সংসদে যেতে হবে, এরকম হার্ড লাইনে আসলে এই সিদ্ধান্তটা নেওয়া দরকার। বাকিটা হচ্ছে মেয়াদ শেষের 3 মাস আগে নির্বাচনের ব্যবস্থা করা, যেমনটা অতীত ছিল। পার্লামেন্ট ভেঙে দিয়ে আজ বিকেলের মধ্যে সরকার গঠন, এটা হয়ে গেছে। প্রধান বিচারপতির অপসারণ, পদত্যাগ এবং দলবাজ বিচারপতিদের অপসারণ, এটা বাংলাদেশের একটা চরিত্র। আওয়ামী লীগ যখন ছিল তারা তাদের মনোপুষ্ট কিছু বিচারপতি বসিয়েছিল, আবার বিএনপি যখন আসে তারাও কিন্তু তাদের মনোপুষ্ট বিচারকদের বসায় যেন বিরোধী দল। আজকে এখন তারা আওয়ামী লীগ মনে করলেন বিরোধী দলে চলে গেছে। এতদিন পর্যন্ত সবারই অভিযোগ ছিল যে বিচার বিভাগ স্বাধীন না, আসলে কিন্তু স্বাধীন ছিল না, কাজ করতে পারে নাই। কারণ কি, বিচারপতি সাবেক মানিকের মতো লোকেরা যখন লিড করছে তখন বোঝাই গেছে বিএনপির কপালে কি জুটছিল, তাই না? তো আমরাও চাই বাংলাদেশকে বিনির্মাণ করতে হলে, আধুনিকভাবে ভবিষ্যতের সুন্দর বাংলাদেশ করতে হলে, তাহলে সেখানে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হইতে হবে, রাজনৈতিক প্রভাব মুক্ত। এই রাজনৈতিক প্রভাবের কারণে হয় কি যে একজন বিচারপতি তিনি স্বাধীন একটা সিদ্ধান্ত দিতে পারেন। আপনি পাকিস্তানকে দেখেন, ভারতকে দেখেন, সেইখানে কিন্তু বিচার বিভাগ স্বাধীন। আমাদের দেশে এ পর্যন্ত শতভাগ স্বাধীন হিসাবে বিচার বিভাগ গত 53 বছরে আসলে কিন্তু কাজ করতে পারে নাই। তো তাদের এই জায়গাতে হচ্ছে কি, এই মুহূর্তে যে প্রধান বিচারপতি আছে সম্ভবত দেশ থেকে এমনও ভেঙে যাবে পরিস্থিতি যে আকার ধারণ করছে। আচ্ছা, আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন প্রধানদের অবসরে পাঠানো, শুধুমাত্র 3 বাহিনী বাদে, মানে সেনা, নৌ আর সম্ভবত বিমান। এখন বর্তমানে পুলিশের যে প্রধান আছে তাকেও অবসরে পাঠানো হবে, এরকম আরও আনসারে বা আমি জানি না আরও কি কিতে আছে।
নির্বাচন কমিশন পুনর্গঠন খুবই জরুরি একটা জিনিস। এই দেশে নির্বাচনকে একীভূত করে রাষ্ট্র ক্ষমতায় থাকার যে ইতিহাস আওয়ামী লীগের, এটা শুরু হয়েছিল বিএনপির হাত ধরেই, টিকতে পারে না এগুলো ইতিহাস 96 সালে। সো আবারও যে বিএনপির ঘুরে ধরবে না অথবা নতুন কোনো সরকার আসলে তারে ঘুরে ধরবে না সেটারও তো ভাই গ্যারান্টি নাই। সুতরাং নির্বাচন কমিশনের পুনর্গঠন করতে হবে। নির্বাচন কমিশন মুখে মুখে স্বাধীন, কিন্তু প্রকৃতপক্ষে নির্বাচন আসলে যেই সরকার ক্ষমতায় থাকে তার দেওয়ার রূপরেখাতেই নির্বাচন বাস্তবায়ন করার যে সিস্টেম সেটাকে পরিবর্তন করতে হবে। সংবিধান সংশোধন করে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থাপনা বাতিল, খুবই গুরুত্বপূর্ণ। কেয়ারটেকার গভর্নমেন্ট আবারও চালু করা। সরকারের সকল চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, এটাও খুবই জরুরি, কারণ একজন আইজিপির মেয়াদ শেষ, তারে বসায় রাখছে। ঢাকা ওয়াসা খেকু এরা বৈশাখ বছরের পর বছর এদের দুর্নীতি লুটপাটের কারণে রাষ্ট্র আজকে শেষ, জনগণ নিপীড়িত। খুবই সুন্দর উদ্যোগ। ছাত্র নাগরিক হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, নিহত এবং আহত পরিবারকে ক্ষতিপূরণ। এখানে নাগরিক বলতে পুলিশ বাহিনীর কথাও কিন্তু ছাত্ররা বলেছে যে এই হত্যাগুলো ছাত্ররা করে নাই, তাহলে কারা করেছে। পাশাপাশি যেই সকল ছাত্র, একজন রাস্তার হকার, সেই ছোট্ট শিশু, যারাই, এটার বিচার আমরাও চাই। জুলাই মাসকে জাতীয় শোকের মাস ঘোষণা করা। বাংলাদেশের এই প্রজন্ম, এই যে দ্বিতীয় মুক্তিযুদ্ধে আমরা দেখলাম, এই যে দেশকে একটা নতুন লিডে দেখছি, এটাকে ধরে রাখতে হলে অবশ্যই জুলাই মাসকেই শোকের মাস ঘোষণা করা উচিত। বিগত 15 বছরে দুর্নীতির সাথে জড়িতদের বিচারের আওতায় আনা এবং শ্বেতপত্র প্রকাশ খুবই গুরুত্বপূর্ণ। এই ঝড় উঠছে, এই ঝড়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সরকারি আমলা, সচিব, অফিসার, পুলিশ, আর্মি, র্যাব, যে যেখানে আছে, আমরা দেখছি সেনাবাহিনীতে রদবদল হয়ে গেছে, প্রত্যেকের দুর্নীতির বিচার হতে হবে। তাহলে আপকামিং যে সরকার হবে, এবার এটা বিএনপির হোক, জামাতের হোক, অথবা ডক্টর ইউনূসের দল হোক, ইউনূসের দল কিন্তু আসতে যাচ্ছে, পরের ভিডিওতে দেখেন, যারাই বসবে এদের মধ্যে একটা ভয় থাকবে কি, যে আমি যদি দুর্নীতি করি 5 বছর পরে সরকার বদল হলে আমার বিচার হবে। আচ্ছা, পাশাপাশি দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন খুবই গুরুত্বপূর্ণ। সর্ষের মধ্যেই ভূত হচ্ছে এই দুর্নীতি দমন কমিশন। আর এগুলা আমরা যেগুলো দেখছি, এগুলো একদিনে হয় নাই। 53 বছরে যে যখন রাষ্ট্র ক্ষমতায় বসেছে, এই প্রতিষ্ঠানগুলো আসলে রাষ্ট্রকে উন্নত করার কথা, কিন্তু এরা রাজনৈতিক সরকারকে সাপোর্ট করে বসে। বিএনপি ক্ষমতা থাকলে আওয়ামী লীগের তারা দুর্নীতি বের হয়, আওয়ামী লীগ ক্ষমতা থাকলে বিএনপির তারা বের হয়। এরপরে এগুলোতে মানুষ বিরক্ত। দুর্নীতি কমিশনকে শতভাগ পুনর্গঠন করাটা খুবই জরুরি। তবে আমি আর একটা ধারা অ্যাড করতে চাচ্ছি, প্রত্যেকটা সরকারি কর্মচারী যারা চাকরিতে ঢুকবে, তাদের ঢুকার সময় সম্পত্তির হিসাব রাখা উচিত। এর মাঝখানে সে যদি কোনো সম্পত্তি পারচেজ করে, তার বউ, শ্বশুরবাড়ি, এগুলোর একটু তদন্ত বা নজর রাখা উচিত। সে যখন চাকরি থেকে অবসর গ্রহণ করবে অথবা প্রতি 5 বছর পরে পরে তার সম্পত্তির হিসাব দেওয়া উচিত। কারণ এই রাষ্ট্রে বড় লুট করে ফেলছে এই আমলারা, আজকে সবগুলো দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছে। সো আমরা মনে করি যে ছাত্রদের যেই দাবিগুলো 11 দফা আমি সহমত। তবে ছাত্ররা যদি নির্বাচনে যায়, আমি যেমনটা দেখছি সারা বাংলাদেশে গতকালকে থেকে বিএনপি নেতা কর্মীরা উজ্জীবিত, অবশ্যই দীর্ঘদিন নিপীড়িত হয়েছেন, উজ্জীবিত, কিন্তু নির্বাচনের জন্য আসলে একটা চ্যালেঞ্জিং ইস্যু এখন সামনে চলে আসছে। জানি না মানে এই পোলাপাইন কি ঘটাইতে যাচ্ছে আসলে। ভারতের সর্বদলীয় বৈঠকে শেখ হাসিনাকে নিয়ে যে সিদ্ধান্ত হলো এই যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন এবং অন্যান্য নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। তারা শেখ হাসিনাকে ভারতে থাকার জন্য কিছুদিন সময় দিতে চান। তার মানে হচ্ছে শেখ হাসিনার কপালে ভারতের মাটিও জুটবে না, সেটি পরিষ্কার করে দিল। কেননা শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের যে পরিমাণ ক্ষোভ বিক্ষোভ, তাতে শেখ হাসিনাকে যদি ভারতের মাটিতে আশ্রয় দেওয়া হয় তাহলে একটা ভুল বার্তা যাবে এবং বাংলাদেশের মানুষ আরও বেশি ভারত বিরোধী হবে। ভারত কোনোভাবে চায় না যে শেখ হাসিনাকে তার মাটিতে আশ্রয় দিয়ে, দীর্ঘদিন আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষকে ভারত বিরোধী করে রাখা বা মনোভাব জাগ্রত করা, সেটি লক্ষ্য না, বরং কত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক করবে, সেটাই হচ্ছে ভারতের লক্ষ্য। আপাতত এই জন্য তারা সময় দেবে কিছুদিন এবং তার কাছে জানতে চাইবে যে শেখ হাসিনা কী করতে যান, কোথায় যাবেন। এখন শেখ হাসিনার জন্য পশ্চিমা দুনিয়া অনেকটাই অন্ধকার। একমাত্র উপায় আছে ছেলে হিসাবে সজীব ওয়াজেদ জয় সেখানে যেতে পারেন কিনা, কিন্তু তার লম্বা সময় থাকার জন্য তো রাজনৈতিক আশ্রয়, সেই আশ্রয় কি দেবে কিনা, বা মা হিসেবে থাকতে পারেন কিনা, এগুলো অনেক জটিল বিষয়। শেখ হাসিনার পরিস্থিতিটা এমন, এখন রাশিয়াও তার দিকে হাত বাড়াবে না, চীনও হাত বাড়াবে না। কেন শেখ হাসিনাকে আশ্রয় প্রশ্রয় দিয়ে বা তার প্রতি ভালো মনোভাব দেখিয়ে চীন বা রাশিয়াকেও এখন ভারত বাংলাদেশের যেই সরকার আসবে সেই সরকারের বিরাগ ভাজন হতে চাইবে না। আর ডক্টর ইউনূস যেহেতু অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন, সুতরাং এটি তাদের সবসময় মাথার মধ্যে থাকবে যে ইউনূস কিন্তু যথেষ্ট পরিমাণ শক্তিশালী, এটি তার অবস্থান। ফলে পশ্চিমা দুনিয়া মানে বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের এই ধরনের স্বৈর শাসক যিনি ইতিমধ্যেই, যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ, যার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে মুখোমুখি হতে পারে, তাকে আশ্রয় দেবে কিনা এবং ডক্টর ইউনূসের সম্মতি ছাড়া সেটি সম্ভব না। ফলে খুবই একটি জটিল অবস্থা। মানে যেটি ভারতের মূল দুশ্চিন্তা হচ্ছে, ভারতের বহু মানুষ বাংলাদেশে অবস্থান করে, সেই নাগরিকদের নিরাপত্তা, সেইটি নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছেন এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্রুত সেটি নিশ্চিত করার চেষ্টা করবেন।
তার মানে এই মুহূর্তে বাংলাদেশে অবস্থিত ভারতীয় নাগরিকদের এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাটা নিয়েই হচ্ছে ভারতের মূল কনসার্ন। কোনোভাবে তাদের এই কনসার্ন না যে তারা শেখ হাসিনাকে সেখানে আশ্রয় দেবে, শেখ হাসিনাকে দীর্ঘদিন ভারতে অবস্থান করুক, সেটিও তারা দেয় না। যাই হোক, সর্বদলীয় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুরাও উপস্থিত ছিলেন। পার্সোনালি ভারত অনেক কৃতজ্ঞ, শেখ হাসিনার মাধ্যমে অনেক তাদের লক্ষ্য অর্জিত হয়েছে, স্বার্থ আদায় হয়েছে, এবং এখন আর তেমন কোনো স্বার্থ নেই, বরং যে স্বার্থগুলি তারা আদায় করেছে সেটি রক্ষা করার জন্য এখন তারা নতুন করে তৎপর হবে। সুতরাং শেখ হাসিনাকে আপাতত আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে ভারত দীর্ঘস্থায়ীভাবে আশ্রয় দিবে এটা মনে করার এখন আপাতত কোনো কারণ নেই বলে এই সংবাদের যা খবর বেরিয়েছে তার প্রেক্ষিতে। কি পরিমাণ বিভৎস এক সাইকোপ্যাথের অধীনে আমরা পড়েছিলাম। এই দেশটাকে জাস্ট ম্যাসাকার করে দিয়ে গেছেন, শুধুমাত্র জনগণের উপরে না। আমরা অনেকে হয়তো সরাসরি স্টেটের স্ট্রাকচার বুঝি না, স্টেট নিয়ে ভাবি না, আমাদের ওই জায়গায় ম্যাসিভ ক্ষতি হয়ে গেছে। সব উনি পালিয়ে যাওয়া আমাদের একটা আফসোস হয়েছে যে তাকে তো আমরা ধরতে পারলাম না, বিচার করতে পারি, তাকে বিচার করার কথা ছিল। অসংখ্য মারাত্মক ক্রাইম উনি করেছেন, এমনকি তার মৃত্যুদণ্ড হওয়ার মতো ক্রাইম আছে, অনেক আছে। উনি এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ওনার সিদ্ধান্তে হয়েছে। একমাত্র এটাই তার মৃত্যুদণ্ড হওয়ার জন্য যথেষ্ট ছিল। বা তাকে সরিয়েও যদি রাখি কোনো না কোনো ফর্মে, আমি আবারও বলছি, তারও ন্যায় বিচার নিশ্চিত করতাম, আমরা নিশ্চিত করতাম। এই আফসোসটা রয়ে গেল। কিন্তু একটা ভালো দিক আছে যেটা নিয়ে আমরা অনেকে হয়তো বলছি, কেউ আমি একটু বলতে চাই, সেটা হলো উনি বেঁচেছেন, কিন্তু উনি আওয়ামী লীগ নামক, আমি এটাকে পার্টি বলি না বহুদিন থেকে, ইটস নো মোর এ পার্টি, যেটা বহুদিন থেকে 2018 সালের রাতের সিল মারার পর থেকে আমি বলি যে ওটাই ওদিনই মারা গেছে আওয়ামী লীগ। তারপর ওই নামে যেটা ছিল, কোনো একদিন রিভাইভ করার যে প্রবাবিলিটি ছিল, সেই প্রবাবিলিটি একেবারে ধ্বংস করে দিয়ে চলে গেছে। ইয়াস, সো এটাই ভালো দিক, এটাই ভালো দিক। আমি উনি চলে যাওয়ার পর প্রথম আলো একটা রিপোর্ট করেছে, সেখানে লেখা হচ্ছে এরকম: প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাবার পর, পালানোর পর আর কি, তার মন্ত্রিসভার 6 জন সদস্য এবং 5 কেন্দ্রীয় কমিটির 5 নেতার সঙ্গে ফোনে কথা বলেছে প্রথম আলো। তারা জানান শেখ হাসিনা সোমবারই দেশ ছাড়বেন, এটা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি। এছাড়া তিনি পদত্যাগ করতে পারেন এমন কোনো ইঙ্গিতও দেননি। শেখ হাসিনা দেশ ছাড়বেন গতকাল দুপুরের দিকে বিভিন্ন মাধ্যম থেকে এমন খবর শোনার পর মন্ত্রিসভার সদস্য এবং দলের নেতাকর্মীরা অনেকটা হতবিহ্বল হয়ে পড়েছেন। এরপর মন্ত্রিসভার অধিকাংশ সদস্য ও নেতাকর্মী নিরাপদ আশ্রয় খুঁজতে থাকেন। অবশ্য পরিস্থিতির কারণে 2-1 রোববার রাতে ও গতকাল সকালে দেশ ছেড়েছেন, কেউ পরিবারের সদস্যদের দেশের বাইরে পাঠিয়েছেন। এখানে আরো বলা আছে কে কোথায় আছেন, কি করেছেন, কি করছেন। যে কথাটা বলছিলাম, আমাদের কয়েকদিন আগে কি খেয়াল আছে, একবার গুজব বলা হচ্ছিল, ছড়িয়ে পড়েছে, যখন পুলিশ মারাত্মক ম্যাসাকার করছে সেই 16, 17, 18, 19 ওই সময়টাতে, জুলাইয়ের, তখন তিনি দেশ ছেড়ে ভারতে গেছেন। ভারতে গিয়ে তার প্রভু মোদির কাছ থেকে নানান পরামর্শ করে শিখে টিকে এসছেন, আবার দেশে ফিরে এসছেন, এরকম একটা আলাপ হয়েছিল। এবং যখন সেখানে গেছেন দেশের বাইরে, তখন পালিয়েছেন, এরকম একটা কথা রটে গিয়েছিল। এটা সত্য হতে পারে। আমি দেখেছি ভারতের একটা পত্রিকা, আমি ভুল না করলে ইন্ডিয়া টুডে, এরকম একটা খবর করেছিল এবং সেটা ঠিক না বলে তারা সরি বলেছে। এতে আমার কাছে মনে হয়েছে এটা সঠিক খবর হতে পারে। যাই হোক, বিষয় সেটা না। এরপর তিনি আসলেন, এরপর তিনি ব্যবসায়ীদের সাথে দেখা করলেন, আরো কারোর সাথে দেখা করলেন, এবং একটা জায়গায় যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে, খুব হ্যাডাম নিয়ে উনি বলছেন বঙ্গবন্ধু কন্যা কোথাও পালায় না, মানে পালানোর কথা গুজব হচ্ছে, বঙ্গবন্ধু কন্যা পালায় না, পালিয়ে গেলেন এবং দলটাকে শেষ করে দিয়ে গেলেন। আওয়ামী লীগের মতো দলটা শেষ হয়ে যাওয়া উচিত, একেবারেই উচিত হওয়ার কথা ছিল না, হলে ভালো হতো, ভালো হতো। ইনফ্যাক্ট এই পরিস্থিতিতে বলছি না, একটা দল যেটার বয়স 75 বছর, যেটা বাংলাদেশের স্বাধীনতার সাথে, শুধু না তার আগে থেকে, সেই যুক্ত ফ্রন্ট থেকে, স্বাধীনতার মুভমেন্ট থেকে, পরবর্তীতে যে কোনো কিছুতেই বহু ক্ষেত্রেই তারা খুবই পজিটিভ জায়গায় ছিল। যদিও শেখ মুজিবুর রহমানের হাতে দেশের গণতন্ত্র হত্যা হয়েছে এবং পরে তার মেয়ে এসে যা করলেন, এরপর আর এই দলটা টিকে থাকুক, এটা আমাদের কাছে আসলে ভালো লাগবে না। এই দেশের মানুষের সাথে চরম বিভৎসতা ঘটানোর পর মাঝে মাঝে হয় না এটা, যে মিলিটারির কোনো একটা ব্রিগেডের নাম, কোনো একটা ইউনিটের নাম নাকি পাল্টে দেওয়া হয়, যে কারণে আমরা বিডিআর ম্যাসাকার হওয়ার পর বিডিআর নামটাই পাল্টে বিজিবি করে ফেলা হয়েছিল। সুতরাং বাংলাদেশে যা করেছে শেখ হাসিনা, তার নেতৃত্বে আওয়ামী লীগ নামের এই সন্ত্রাসী মাফিয়া সংগঠনটা, সেটার পর এই নামটাই থাকা উচিত না, এই নামটাই থাকা উচিত না। আমি কোনো রকম কোনো লিগ্যাল প্রসেস করতে বলছি না। শেখ হাসিনা পালিয়ে গিয়ে সবাইকে অরক্ষিত রেখে গিয়ে এটার ব্যবস্থা নিজেই করে ফেলেছেন। প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।